For most of our history of Earth, no group of land animals has ever matched the extraordinary success of the dinosaurs. From their humble beginnings in the Triassic period to their dominance of nearly every continent on Earth, dinosaurs remain the rulers of the land for more than 150 million years. কোনো প্রাণীগোষ্ঠী ডাইনোসরদের অসাধারণ সাফল্যের সমকক্ষ হতে পারেনি। ট্রায়াসিক যুগে তাদের বিনয়ী সূচনা থেকে শুরু করে পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠা পর্যন্ত ডাইনোসররা টানা 15 কোটিরও বেশি বছর ধরে স্থলভাগের নিঃসন্দেহ শাসক হিসেবে রাজত্ব করেছে। That span of time is so vast that it is difficult to comprehend. Tyrannosaurus rex lived closer in time to modern humans than it did to some of the earliest dinosaurs. কিন্তু এই অবিশ্বাস্য গল্পের শুরুটা হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে এক ভয়াবহ বিপর্যয়ের বিধ্বস্ত পৃথিবীর ইতিহাসে। সেই পৃথিবী যেখানে প্রথম বিশালাকার sauropod ডাইনোসররা প্রাচীন বনভূমি কাঁপিয়ে হেঁটে বেড়ানোর বহু আগেই জীবন প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আর প্রাগৈতিহাসিক অরণ্যে শীর্ষ শিকারীরা ঘুরে বেড়ানোর অনেক আগে পৃথিবী প্রত্যক্ষ করেছিল তার সমগ্র ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণবিলুপ্তি। সেই ধ্বংসস্তূপের ভিতর থেকেই ধীরে ধীরে তৈরি হয় এমন এক নতুন পৃথিবী, একটি পৃথিবী যেখানে ডাইনোসরদের উত্থান সম্ভব হয়ে ওঠে। অর্থাৎ ডাইনোসরদের সাম্রাজ্যের গল্প শুরু হয় বিজয় দিয়ে নয়, বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের ধ্বংসাবশেষ থেকে। Their success was not an accident. It was the result of millions of years evolutionary advantages that gradually transformed a small group of reptiles into the most successful land animals the world had ever seen. প্রায় 25 কোটি 20 লাখ বছর আগে পৃথিবীর জীবজগৎ এমন এক সংকটের মুখে পড়েছিল যেখানে জীবন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন পারমিয়ান গণবিলুপ্তি বা পারমিয়ান ম্যাস এক্সটিংশন। তবে অনেক গবেষক একে আরও সহজ একটি নামে ডাকেন, দ্য গ্রেট ডাইং অর্থাৎ মহামৃত্যু। এটি আজও পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে পাওয়া সবচেয়ে ভয়াবহ গণবিলুপ্তির ঘটনা। এই বিপর্যয়ের সূচনা হয়েছিল বর্তমান সাইবেরিয়া অঞ্চলে। সেখানে কয়েক লক্ষ বছর ধরে অবিরাম চলেছিল বিশাল বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। গলিত লাভা বিস্তীর্ণ ভূখণ্ড ঢেকে ফেলেছিল, আর সেই সঙ্গে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড। এর ফল ছিল ভয়াবহ। ওয়েদার প্যাটার্ন চেঞ্জড, ওশানস ওয়ার্মড অ্যান্ড লস্ট অক্সিজেন্স, entire ecosystems began to unravel. Marine life suffered catastrophic losses. হারিয়ে যায় কোরাল রিফস, সমুদ্রের সবচেয়ে সমৃদ্ধ বাস্তুতন্ত্রগুলোরই। এরপর একের পর এক অসংখ্য প্রজাতি চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। স্থলভাগেও পরিস্থিতি ছিল সমান ভয়াবহ। বিশাল বিশাল অঞ্চল জুড়ে বনভূমি মারা যেতে শুরু করলো। এর সঙ্গে সঙ্গে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন ভেঙে পড়ল। শিকারী প্রাণীরা আর শিকার খুঁজে পেল না। তৃণভোজী প্রাণীরা হারিয়ে ফেলল তাদের খাদ্যের উৎস। শেষ পর্যন্ত এই মহা বিপর্যয় থামার পর দেখা গেল সমুদ্রের প্রায় 90% প্রজাতি এবং স্থলভাগেরও বিপুল সংখ্যক প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। যে পৃথিবী তখন অবশিষ্ট ছিল সেটিকে আগের পৃথিবীর সঙ্গে প্রায় মেলানোই অসম্ভব ছিল। অসংখ্য অঞ্চল পরিণত হয়েছিল উজাড়, প্রাণহীন এবং জনশূন্য প্রান্তরে। যে বাস্তুতন্ত্র গড়ে উঠতে কোটি কোটি বছর লেগেছিল সেগুলো যেন মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল। পারমিয়ান প্রভাবশালী প্রাণীগুলো একে একে বিলুপ্ত হয়ে গেল, আর তাদের বিলুপ্তির ফলে পুরো পৃথিবী জুড়ে তৈরি হলো অসংখ্য পরিবেশগত শূন্য স্থান বা ইকোলজিক্যাল ভ্যাকেন্সিস। প্রকৃতির এমন সব খালি জায়গা যেখানে নতুন কোনো প্রাণীগোষ্ঠী একদিন নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। সেই শূন্যস্থানই পরবর্তীকালে ডাইনোসরদের উত্থানের ভিত্তি তৈরি করে। Yet extinctions creates opportunity. Whatever a mass extinctions removes established species, it opens countless new ecological niches. শিকারী প্রাণীদের জায়গাগুলো ফাঁকা হয়ে গেল, তৃণভোজী প্রাণীদের ভূমিকাও শূন্য হয়ে পড়ল। পুরো আবাসস্থল রয়ে গেল কোনো
বাসিন্দা ছাড়াই। যে অল্প কিছু প্রাণী এই মহাবিপর্যয় থেকে বেঁচে গিয়েছিল তারা হঠাৎ করেই নিজেদের এমন এক পৃথিবীতে আবিষ্কার করলো যেখানে নতুন সুযোগের কোনো অভাব নেই। এরপর কেটে গেল লক্ষ লক্ষ বছর। ধীরে ধীরে পৃথিবী আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো। শুকিয়ে যাওয়া ভূখণ্ডের বুক চিরে আবার নদী প্রবাহিত হতে লাগলো। বনভূমিও আস্তে আস্তে ফিরে এলো। প্রাণীদের সংখ্যা বাড়তে লাগলো আর তারা ছড়িয়ে পড়ল নতুন করে খালি হয়ে যাওয়া অঞ্চলগুলোতে। এই বেঁচে যাওয়া প্রাণীগুলোর মধ্যেই ছিল একদল র্যাপটাইলস বা সরীসৃপ, যাদের বংশ ধরাই একদিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল প্রাণীগুলোর মধ্যে পরিণত হবে। তবে তারা তখনও ডাইনোসর ছিল না, তারা ছিল ডাইনোসরদের বহু দূরের পূর্বপুরুষ, যাদের বলা হয় অর্কসর। সেই সময় কেউই কল্পনা করতে পারেনি যে সামনে কি অপেক্ষা করছে। যারা একদিন পৃথিবীর শাসক হবে তারা তখন ছিল ছোট, দুর্বল এবং প্রায় গুরুত্বহীন প্রাণী। কেউ বুঝতেই পারেনি এই ক্ষুদ্র অখ্যাত সরীসৃপদের মধ্য থেকে একদিন জন্ম নেবে এমন এক সাম্রাজ্য যা টানা 15 কোটিরও বেশি বছর পৃথিবীর স্থলভাগ শাসন করবে। বাট ইভলিউশন ওয়াজ অলরেডি প্রিপেয়ারিং দেম ফর সামথিং এক্সট্রাঅর্ডিনারি। দ্যাট পিরিয়ড ওয়াজ আনস্টেবল অ্যান্ড unpredictable. Temperature could be extreme, droughts were common, environmental changes occurred frequently. Animals that could adapt quickly had an advantage. যেসব প্রাণী দ্রুত সূক্ষ্মভাবে চলাফেরা করতে পারত, সহজে খাদ্য খুঁজে পেত এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারত, তাদের টিকে থাকার সম্ভাবনা ছিল অনেক বেশি। এই কঠিন চ্যালেঞ্জগুলোই পরবর্তীকালে ডাইনোসরদের সাম্রাজ্যের জন্য এক বিশাল প্রশিক্ষণ ক্ষেত্রে পরিণত হয়েছিল। কিন্তু প্রথম সত্যিকারের ডাইনোসরেরা কোনো বিশাল দানব হিসেবে পৃথিবীতে আসেনি। তারা ছিল না অপ্রতিরোধ্য শিকারী আর আকাশ ছোঁয়া তৃণভোজী দৈত্য। তাদের সূচনা ছিল অবিশ্বাস্য রকমের সাধারণ ও বিনয়ী হিসেবে। ট্রায়াসিক যুগের মধ্যভাগ ও শেষ ভাগে বিশাল সুপার মহাদেশ প্যানজিয়া কত কোটি বছর আগে তৈরি হয়েছিল? প্যানজিয়া একদিনে তৈরি হয়নি। এটি বিভিন্ন টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে প্রায় 33.5 কোটি বছর আগে 335 মিলিয়ন ইয়ার্স আগো কার্বনিফেরাস যুগে গঠিত হতে শুরু করে। পরবর্তীতে প্রায় 27 থেকে 30 কোটি বছর আগের মধ্যে পার্মিয়ান যুগে এটি সম্পূর্ণভাবে একটি একক বিশাল মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। সহজ কথায়, প্যানজিয়া তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে প্রায় 33.5 কোটি বছর আগে। 2. ট্রায়াসিক যুগের শেষ ভাগের ঠিক কত আগে এটি তৈরি হয়েছিল? ভূতাত্ত্বিক সময়পঞ্জি অনুযায়ী ট্রায়াসিক যুগ শেষ হয়েছিল আজ থেকে প্রায় 20.1 কোটি বছর আগে, যার পর জুরাসিক যুগ শুরু হয়। এখন যদি আমরা হিসাব করি, প্যানজিয়া গঠনের সূচনা সমান 33.5 কোটি বছর আগে, ট্রায়াসিক যুগের সমাপ্তি সমান 20.1 কোটি বছর আগে। অঙ্কটি খুবই সরল, অর্থাৎ ট্রায়াসিক যুগের শেষ ভাগের ঠিক 13.4 কোটি বছর, 134 মিলিয়ন বছর আগে প্যানজিয়া সুপারকন্টিনেন্টটি গঠিত হতে শুরু করেছিল। একটি মজার তথ্য, মজার ব্যাপার হলো, ট্রায়াসিক যুগের শেষ ভাগেই প্রায় 200-20.1 কোটি বছর আগে প্যানজিয়া মহাদেশটি আবার ভাঙতে শুরু করে। অর্থাৎ এটি যখন গঠিত হয়েছিল তার প্রায় 13.4 কোটি বছর পর এটি ভেঙে টুকরো টুকরো হয়ে আজকের আলাদা আলাদা মহাদেশের রূপ নিতে শুরু করে। সুপার মহাদেশ প্যানজিয়া জুড়ে অসংখ্য সরীসৃপ গোষ্ঠী বেঁচে থাকার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিল। এই প্রতিযোগীদের মধ্যেই ছিল প্রাথমিক অর্কেসর, আর্লি অর্কেসরাস। এই প্রাণীদের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল যা তাদের আগের অনেক সরীসৃপ থেকে আলাদা করেছিল। তাদের পা শরীরের নিচে অবস্থান করত, ফলে তারা আরো দক্ষভাবে দৌড়াতে পারত। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের চাপের ফলে ধীরে ধীরে জন্ম নিল প্রথম ডাইনোসরেরা। তাদের অনেকেই ছিল আশ্চর্যজনকভাবে ছোট। অনেকের উচ্চতা একটি বড় কুকুরের চেয়েও বেশি ছিল না। তারা তখনও তাদের বাস্তুতন্ত্রের শাসক ছিল না। তারা শিকার করত পোকামাকড়, ছোট মেরুদণ্ড প্রাণী এবং হাতের কাছে পাওয়া অন্যান্য ছোট শিকার। তারা তখনও তাদের বাস্তুতন্ত্রের শাসক হয়ে ওঠেনি, বরং প্রকৃতির বিশাল মঞ্চে তারা ছিল ছোটখাটো, তুলনামূলকভাবে গুরুত্বহীন চরিত্রে। ইয়ারপ্টর বা হেরেরাসারাস এর মতো প্রজাতি আজ বিজ্ঞানীদের সেই প্রাথমিক যুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
এসব প্রাণী ছিল হালকা গড়নের, অত্যন্ত ক্ষিপ্র এবং দ্রুত গতির। আজকের দৃষ্টিতে আর্জেন্টিনোসরাস কিংবা টাইরোসোনারাস রেক্স এর মতো দৈত্যাকার ডাইনোসরদের সঙ্গে তুলনা করলে এই বৈশিষ্ট্যগুলো হয়তো খুব চোখে পড়ে না, কিন্তু ট্রায়াসিক যুগের কঠিন প্রতিযোগিতায় পৃথিবীতে এই বৈশিষ্ট্যগুলোই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। ছোট আকার তাদের একাধিক সুবিধা দিয়েছিল। ছোট প্রাণীর খাদ্যের প্রয়োজন কম, তারা তুলনামূলকভাবে দ্রুত বংশবিস্তার করতে পারে, শিকারীদের কাছ থেকে সহজে লুকিয়ে থাকতে পারে, পরিবর্তিত পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। যখন বড় বড় প্রতিদ্বন্দ্বীরা পরিবেশগত সংকটে টিকে থাকার জন্য হিমশিম খাচ্ছিল, তখন ছোট ডাইনোসরেরা অল্প সম্পদ নিয়েই বেঁচে থাকতে পারছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাকৃতিক নির্বাচন এই বৈশিষ্ট্যগুলোকে আরো শানিত করে তুলল। যারা দক্ষ শিকারী ছিল তারা তাদের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিল। যারা দ্রুত এবং দক্ষভাবে চলতে পারত তারা আরো বেশি দিন বেঁচে রইল, আর যারা সহজে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারত তারা নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ল। এভাবেই ধীরে ধীরে কিন্তু অবিরামভাবে ডাইনোসরেরা ক্রমশ আরো সফল হয়ে উঠতে লাগলো। তাদের এই উত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না, বরং সেটি ছিল লক্ষ লক্ষ বছর ধরে চলা এক ধীর, ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন বিবর্তনের ফল। একটি যাত্রা যা একসময় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী স্থলজ সাম্রাজ্যের জন্ম দেয়। প্রতিটি নতুন প্রজন্ম আগের প্রজন্মের অর্জিত সুবিধাগুলোর উপর ভিত্তি করেই আরও এক ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে অনেক প্রাণীগোষ্ঠী যখন নির্দিষ্ট জীবনধারা ও অভ্যাসের মধ্যে আটকে রইল, তখন ডাইনোসরেরা থেমে থাকেনি। তারা ক্রমাগত নতুন ধরনের দেহ গঠন, নতুন খাদ্যাভ্যাস এবং বাস্তুতন্ত্রের নতুন নতুন ভূমিকা নিয়ে যেন একটানা বিবর্তনের পরীক্ষা চালিয়ে যেতে লাগলো। কেউ দ্রুতগতির শিকারিতে পরিণত হলো, কেউ বিশাল তৃণভোজীতে, আবার কেউ এমন সব পরিবেশে মানিয়ে নিল যেখানে অন্য প্রাণীরা টিকে থাকতেই পারত না। এই অভিযোজন ক্ষমতা এবং পরিবর্তনের সাহসী ছিল ডাইনোসরদের সবচেয়ে বড় শক্তি। আর ভবিষ্যতে পৃথিবীর দীর্ঘতম স্থলজ সাম্রাজ্য গড়ে তোলার পিছনে এই নমনীয়তা বা বিবর্তনগত অভিযোজন ক্ষমতাই ছিল তাদের সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি। ইভলিউশন রিয়ালি রিওয়ার্ডস দ্য স্ট্রংগেস্ট স্পেসিস। ইনস্টেড it often rewards the species most capable of adapting to change, and adaptation was becoming one of the dinosaurs' greatest strengths. One of the most important advantages possessed by dinosaurs was hidden in the sand mood. To understand why this mattered, imagine the difference between a modern crocodile and a modern horse. A crocodile limbs extend outward from the sides of its body. This is known as a sprawling posture. Many earlier reptiles moved in a similar way. অনেক প্রাচীন সরীসৃপের মতো দেহের দুই পাশে ছড়িয়ে থাকা পা, যাকে বলা হয় স্প্রলিং লোকোমোশনস, দিয়ে চলাফেরা স্বল্প সময়ের জন্য দ্রুত গতি দিতে পারলেও এর বেশ কিছু বড় সীমাবদ্ধতা ছিল। এভাবে চলার সময় প্রাণীটির পুরো শরীরটিকে ডান বাম দিকে দুলাতে হতো, ফলে অনেক শক্তি অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয়ে যেত। এছাড়া শ্বাস প্রশ্বাসও তুলনামূলক কম কার্যকর হতো, আর দীর্ঘ দূরত্ব অতিক্রম করা হয়ে উঠত অনেক বেশি কষ্টসাধ্য। কিন্তু ডাইনোসরেরা ভিন্ন এক সমাধান খুঁজে পেল। তাদের পা শরীরের ঠিক নিচে অবস্থান করত, পাশের দিকে ছড়িয়ে নয়। এই সোজা ও খাড়া ভঙ্গি তাদের চলাফেরার ধরন সম্পূর্ণ বদলে দিল। এর ফলে তারা কম শক্তি ব্যয় করে অনেক বেশি দক্ষতার সঙ্গে দৌড়াতে, দীর্ঘ পথ অতিক্রম করতে এবং সক্রিয়ভাবে শিকার করা বা বিপদ থেকে পালাতে পারত। এই একটি শারীরিক পরিবর্তনই ডাইনোসরদের বিবর্তনের ইতিহাসের এক যুগান্তকারী মোড় এনে দেয় এবং পরবর্তীকালে তাদের অসাধারণ সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। এই পরিবর্তনটি দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব ছিল অবিশ্বাস্য রকমের বিশাল। যে প্রাণী চলাফেরার সময় কম শক্তি ব্যয় করে সে আরো বেশি দূরে যেতে পারে, যে খাদ্যের সন্ধানে আরো বড় এলাকা ঘুরে বেড়াতে পারে, প্রয়োজন হলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নতুন অঞ্চলে চলে যেতে পারে, বিপদ থেকে আরো সহজে পালাতে পারে। আর ট্রায়াসিক যুগের অনিশ্চিত পৃথিবীতে শিকারকে অনেক বেশি সময় ধরে তাড়া করতে পারে। অনেক ক্ষেত্রেই এই সুবিধাগুলি নির্ধারণ করতে একটি প্রজাতি টিকে থাকবে নাকি বিলুপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, শরীরের নিচে সোজাভাবে পা থাকার কারণে ভবিষ্যতে আকারে বিশাল হওয়ার পথও খুলে যায়।
ডাইনোসরদের শরীর যত বড় হতে থাকে তাদের কঙ্কালও সেই বাড়তি ওজন বহন করতে সক্ষম হয়। একসময় এই কাঠামোর কারণে কিছু ডাইনোসর এমন বিশাল আকার ধারণ করতে পারে যা এর আগে স্থলভাগের কোনো প্রাণীর মধ্যেই কখনো দেখা যায়নি। জুরাসিক ও ক্রিটিসিয়াস যুগের দৈত্যাকার সৌরপড ডাইনোসরদের সাফল্যের পিছনে এই মৌলিক দেহ গঠনের বিশাল অবদান ছিল। তবে শুধু বিশাল ডাইনোসর নয়, ছোট ডাইনোসরেরাও এই দেহ গঠনের সুবিধা পেয়েছিল। তাদের প্রতিটি পদক্ষেপ শক্তির অপচয় কমিয়ে দিত, প্রতিটি শিকার অভিযান আরো কার্যকর হয়ে উঠত, দীর্ঘ ভ্রমণ অনেক সময় সহজ হয়ে যেত। লক্ষ লক্ষ বছর ধরে এই ছোট ছোট সুবিধাগুলো একত্রিত হতে থাকলো বিশাল ও এক বিবর্তনীয় শক্তিতে পরিণত হওয়ার জন্য। প্রাকৃতিক নির্বাচন বারবার সেই ডাইনোসরদেরই বেছে নেয় যারা সবচেয়ে দক্ষভাবে চলাফেরা করতে পারত। অন্যদিকে তাদের অনেক প্রতিদ্বন্দ্বী তখনও পুরনো দেহ গঠনের সীমাবদ্ধতার মধ্যে আটকে ছিল, কিন্তু ডাইনোসররা ইতিমধ্যে আরো উন্নত শারীরিক নকশার পথে এগিয়ে যাচ্ছিল। এটাই ছিল তাদের ভবিষ্যৎ সাম্রাজ্যের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু শুধু দ্রুত গতি বেঁচে থাকার নিশ্চয়তা দেয় না। অনেক প্রাণী অল্প সময়ের জন্য খুব দ্রুত দৌড়াতে পারে। আসল শক্তি হলো গতি ও সহনশীলতার সমন্বয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় অনেক ডাইনোসরদের এমন বৈশিষ্ট্য ছিল যা তাদের সমসাময়িক বহু সরীসৃপের তুলনায় অনেক বেশি সহনশীল করে তুলেছিল। তাদের সোজা ভঙ্গিতে দাঁড়ানো দেহ অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটি একমাত্র কারণ নয়। গবেষকদের ধারণা অনেক প্রাথমিক ডাইনোসরদেরই অত্যন্ত কার্যকর শ্বাস প্রশ্বাস ব্যবস্থাও ছিল। তাদের সোজা ভঙ্গিতে দাঁড়ানো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটি একমাত্র কারণ নয়। আজকের পাখি যারা নির্দিষ্ট কিছু ডাইনোসরের গোষ্ঠীর সরাসরি বংশধর, তাদের শ্বাস প্রশ্বাস ব্যবস্থা প্রাণী জগতের সবচেয়ে কার্যকর ব্যবস্থাগুলোর একটি। মানুষের মতো শুধু ফুসফুস এ বাতাস ঢোকা ও বের হওয়ার বদলে পাখিদের শরীরে বিশেষ ধরনের এয়ার স্যাক থাকে যা অক্সিজেনের প্রবাহকে প্রায় অবিরাম চালু রাখে। বিজ্ঞানীদের ধারণা প্রাথমিক ডাইনোসরদের মধ্যে এই ব্যবস্থার প্রাথমিক রূপ থাকতে পারে। যদি এই ধারণা সত্যি হয় তাহলে ডাইনোসররা একটি বিশাল শরীরবৃত্তীয় সুবিধা পেয়েছিল। বেশি অক্সিজেন মানেই বেশি সহনশীলতা, আর দীর্ঘ শিকার মানে খাদ্য সংগ্রহে আরো বেশি সাফল্য। যে প্রাণীরা দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে তারা এমন সম্পদও ব্যবহার করতে পারে যা অন্য প্রতিদ্বন্দ্বীরা ব্যবহার করতে পারে না। খাবার সময় তারা আরো দূর পর্যন্ত খাদ্য ও পানির সন্ধানে যেতে পারে। তারা আরো বিস্তৃত এলাকা অনুসন্ধান করতে পারে। পরিশ্রমের পর দ্রুত শক্তি ফিরে পায়। কঠিন পরিবেশেও সক্রিয় থাকতে পারে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যখন অস্থির হয়ে ওঠে তখন এই সুবিধাগুলো আরো মূল্যবান হয়ে ওঠে। ট্রায়াসিক যুগে জলবায়ু ছিল অত্যন্ত কঠিন এবং বারবার পরিবর্তনশীল। সেই সময় বেঁচে থাকাটাই নির্ভর করত চলাফেরার ক্ষমতার উপর। যে প্রাণীরা খাদ্য ও পানির উৎস পর্যন্ত পৌঁছাতে পারত না তাদের জন্য অপেক্ষা করছিল বিলুপ্তি। অন্যদিকে যারা অনেক দূর পর্যন্ত যেতে পারত তারা স্পষ্ট সুবিধা পেত। তরুণ ডাইনোসররা সহজে বিপদ এড়িয়ে যেতে পারত। শিকারী ডাইনোসররা আরো সফলভাবে শিকার ধরতে পারত। এই উন্নত চলাচল ক্ষমতার সুবিধা পুরো জনসংখ্যার মধ্যেই ছড়িয়ে পড়ে। অগণিত প্রজন্ম ধরে এই বৈশিষ্ট্যগুলো আরো নিখুঁত হতে থাকে। প্রকৃতির নির্বাচন পুরস্কৃত করে দক্ষতাকে, সহনশীলতাকে এবং চলাচলের সক্ষমতাকে। ফলাফল হিসেবে জন্ম নেয় এমন এক প্রাণী গোষ্ঠী যারা কঠিন পৃথিবীতে টিকে থাকার জন্য অসাধারণভাবে উপযোগী ছিল। তাদের দেহ যেন ধীরে ধীরে বিবর্তনের তৈরি এক জীবন্ত যন্ত্রে পরিণত হয়েছিল, যার নকশায় ছিল দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য। এদিকে যখন তাদের প্রতিদ্বন্দ্বী প্রাণীগোষ্ঠীগুলো পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছিল, তখন ডাইনোসররা ধীরে ধীরে সমগ্র প্যানজিয়া জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছিল। তবে এই উত্থান একা একা ঘটেনি। লক্ষ লক্ষ বছর ধরে ডাইনোসরদের পাশাপাশি আরো বহু শক্তিশালী সরীসৃপ গোষ্ঠী পৃথিবীতে বাস করছিল। অনেক প্রতিদ্বন্দ্বী ছিল আকারে আরো বড়। কেউ ছিল ভারী বর্মে সুরক্ষিত, আবার কেউ বাস্তুতন্ত্রে ঠিক সেই একই ভূমিকা পালন করত যেটি প্রাথমিক ডাইনোসরেরা করত। তবুও সময়ের সঙ্গে সঙ্গে ডাইনোসরেরাই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, কারণ তাদের সাফল্যের পিছনে করে একটি বৈশিষ্ট্য কাজ করেনি, বরং অনেকগুলো ছোট ছোট সুবিধা একসঙ্গে কাজ করেছিল। তারা ছিল দক্ষ গতিসম্পন্ন, তাদের সহনশীলতা ছিল বেশি, তারা দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারত এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা বাস্তুতন্ত্রের নানা ধরনের ভূমিকায় বিবর্তিত হতে থাকে। শিকারী, তৃণভোজী, সর্বভোগ, ছোট বড় সব ধরনের রূপে। এই সমন্বিত অভিযোজন ক্ষমতাই শেষ পর্যন্ত তাদের পৃথিবীর ইতিহাসে
সবচেয়ে দীর্ঘস্থায়ী স্থলজ শাসকে পরিণত করে। While some competitors specialized too narrowly, dinosaurs remain flexible. They could become predators, they could become herbivores, they could become omnivores, they could occupy forests, flood, plains, deserts, and coastal environments. Versatility made them remarkably resilient. Then came another major turning point. Around 201 million years ago, প্রায় 20 কোটি 10 লাখ বছর আগে পৃথিবী আবারও এক ভয়াবহ গণবিলুপ্তির মুখোমুখি হলো। এটাই ছিল ট্রায়াসিক যুগের শেষ গণবিলুপ্তি। আবারও বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পৃথিবীর জলবায়ুকে আমূল বদলে দিল। বাস্তুতন্ত্রের উপর নেমে এলো এক প্রচণ্ড চাপ। অনেক প্রতিদ্বন্দ্বী সরীসৃপ গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেল। অসংখ্য প্রজাতি চিরতরে পৃথিবী থেকে হারিয়ে গেল। কিন্তু ডাইনোসরেরা টিকে রইল, কারণ লক্ষ লক্ষ বছরের বিবর্তনে অর্জিত তাদের বিশেষ সুবিধাগুলো এই সংকটও তাদের বাঁচিয়ে রাখলো। যখন এই গণবিলুপ্তি শেষ হলো, তখন প্রকৃতিতে আবারও তৈরি হলো অসংখ্য নতুন পরিবেশগত শূন্যস্থান। ডাইনোসররা এক মুহূর্ত নষ্ট করলো না। তারা দ্রুত সেই খালি আবাসস্থলগুলো দখল করে নিল। নতুন নতুন রূপে বিবর্তিত হলো। তাদের সংখ্যা বাড়লো, আকার বাড়লো, আর পৃথিবী জুড়ে তাদের বিস্তারও দ্রুত ছড়িয়ে পড়লো। ভূতাত্ত্বিক সময়ের বিচারে খুব অল্প সময়ের মধ্যেই ডাইনোসররা একটি সফল সরীসৃপ গোষ্ঠী থেকে পৃথিবীর প্রধান স্থলজ প্রাণীতে পরিণত হলো। তাদের এই বিজয় কেবল ভাগ্যের কারণে আসেনি, এটি ছিল লক্ষ লক্ষ বছরের প্রস্তুতির ফল। পার্মিয়ান গণবিলুপ্তির পরের কঠিন পৃথিবী তাদের অভিযোজন ক্ষম করে তুলেছিল। ছোট সরীসৃপ পূর্বপুরুষেরা ধীরে ধীরে দক্ষ গতিসম্পন্ন প্রাণীতে রূপান্তরিত হয়েছিল। সোজা ভঙ্গিতে দাঁড়ানোর ক্ষমতা তাদের চলাচলে উন্নত করেছিল। উন্নত শ্বাস প্রশ্বাস ব্যবস্থা তাদের সহনশীলতা বাড়িয়েছিল। অস্থির পরিবেশে তাদের নমনীয়তা অভিযোজন ক্ষমতাকে পুরস্কৃত করেছিল। প্রতিটি নতুন সুবিধা পরবর্তী সুবিধার ভিত্তি গড়ে তুলেছিল। পরবর্তী 15 কোটি বছর ধরে সেই ছোট্ট ট্রায়াসিক সরীসৃপদের বংশধরেরাই পৃথিবীর স্থলভাগ এমনভাবে শাসন করবে যা ইতিহাসে আর কোনো স্থলজ প্রাণীগোষ্ঠী করতে পারেনি। কিন্তু পৃথিবীর প্রধান স্থলজ প্রাণী হয়ে ওঠার পরও তাদের যাত্রা মাত্র শুরু হয়েছিল, কারণ শুধু টিকে থাকাই দীর্ঘমেয়াদী সাফল্যের নিশ্চয়তা নয়। ইতিহাসে অনেক প্রাণীগোষ্ঠী কয়েক মিলিয়ন বছর আধিপত্য করেছে, তারপর বিলুপ্ত হয়ে গেছে। আবার কেউ কেউ একটি নির্দিষ্ট পরিবেশে সফল হলেও পরিবেশ বদলাতেই হারিয়ে গেছে। বিবর্তনের প্রকৃত সাফল্যের মাপকাঠি হলো অভিযোজন ক্ষমতা, অর্থাৎ বিভিন্ন জলবায়ু, বিভিন্ন ভূদৃশ্য এবং নানা পরিবেশগত চ্যালেঞ্জের মধ্যে সফলভাবে বেঁচে থাকার ক্ষমতা। আর ঠিক এখানেই ডাইনোসররা হয়ে উঠেছিল অসাধারণ। পরবর্তী 15 কোটি বছরে তারা পৃথিবীর প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম মরুভূমি থেকে শুরু করে ঘন উষ্ণমণ্ডলীয় বন পর্যন্ত সবখানেই তারা বাস করতে শেখে। কেউ বিশাল নদী বিধৌত বন্যাভূমিতে বিচরণ করছে, কেউ এমন অঞ্চলে টিকেছিল যেখানে বছরের পর বছর দীর্ঘ অন্ধকার নেমে আসতো। তারা হয়ে উঠেছিল ভয়ঙ্কর শিকারী, শান্ত তৃণভোজী, মৃতভোজী, দৈত্যাকৃতির প্রাণী, দ্রুতগতিতে দৌড়বিদ, আবার জীবন্ত সাজোয়া ট্যাঙ্কের মতো সুরক্ষিত প্রাণী। স্থলভাগের প্রায় প্রতিটি পরিবেশেই তারা নিজেদের মানিয়ে নিয়েছিল। এই অসাধারণ অভিযোজন ক্ষমতাই ছিল তাদের 15 কোটি বছরের শাসনের অন্যতম প্রধান কারণ। ডাইনোসর যুগের শুরুতে পৃথিবীর সব মহাদেশ একত্রে যুক্ত ছিল বিশাল সুপার মহাদেশ প্যানজিয়ায়। এই বিশাল ভূখণ্ড প্রাণীদের জন্য ছিল এক বিশাল উন্মুক্ত পথ। মাঝখানে বড় সমুদ্রে বাধা না থাকায় তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারত। ডাইনোসরদের জন্য এটি ছিল এক অসাধারণ সুযোগ। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তারা নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করলো। খাদ্য, সঙ্গী, সম্পদের সন্ধানে প্রতিটি নতুন প্রজন্ম আগের চেয়েও আরো দূরে এগিয়ে গেল। ধীরে ধীরে কিছু জনগোষ্ঠী একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। লক্ষ লক্ষ বছর ধরে সেই বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলো আলাদা পথে বিবর্তিত হতে লাগলো। জন্ম নিল নতুন প্রজাতি। কেউ শুষ্ক পরিবেশে বিশেষজ্ঞ হলো, কেউ ভেজা বনাঞ্চল মারিয়ে নিল, কেউ বিশাল আকার দেহ গড়ে তুলল, কেউ আরো দ্রুত হালকা হয়ে উঠল। পরে জুরাসাইক যুগে যখন পাঞ্জিয়া ভেঙে আলাদা মহাদেশে বিভক্ত হতে শুরু করলো, তখন এই বিচ্ছিন্নতাই নতুন প্রজাতির সৃষ্টি আরো ত্বরান্বিত করলো। প্রতিটি মহাদেশে গড়ে উঠল নিজস্ব ডাইনোসর জগৎ। উত্তর আমেরিকায় গড়ে তুলল নিজস্ব বাস্তুতন্ত্র। এশিয়া হয়ে উঠল অসংখ্য বিশেষায়িত শিকারী এবং তৃণভোজীর আবাস। দক্ষিণ আমেরিকা জন্ম দিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল স্থলজ প্রাণীদের। আফ্রিকা তৈরি করল এমন শিকারী যারা প্রায় যে কোনো শিকারকে পরাস্ত করতে পারত। এমনকি আজকের বরফাচ্ছন্ন অ্যান্টার্কটিকাতেও ডাইনোসররা বাস করত।
ইতিহাস খুব কম প্রাণীগোষ্ঠী এমন বৈশ্বিক আধিপত্য অর্জন করতে পেরেছে। যেখানে স্থলভাগ ছিল সেখানেই ডাইনোসরদের নিজেদের আধিপত্য অর্জন করার ক্ষেত্রে তৈরি হয়েছিল। তাদের সাফল্য কোনো এক মহাদেশ, এক জলবায়ু বা এক বাস্তুতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা সত্যিকার অর্থেই ছিল একটি বৈশ্বিক ঘটনা। ডাইনোসর বিবর্তনের সবচেয়ে বিস্ময়কর অর্জনগুলোর একটি ছিল দৈত্যাকার তৃণভোজীর আবির্ভাব। স্থলভাগে সবচেয়ে বড় খাদ্যভাণ্ডার ছিল উদ্ভিদ। যে প্রাণী উদ্ভিদকে দক্ষতার সঙ্গে নিজের দেহে রূপান্তর করতে পারে সে বিশাল সুবিধা পায়। ধীরে ধীরে কিছু ডাইনোসর গোষ্ঠী এই কাজে বিশেষজ্ঞ হয়ে ওঠে। এর মধ্যেই জন্ম নেয় সোরেপড, প্রাগৈতিহাসিক পৃথিবীর নিঃসন্দেহ দৈত্য, ডিপ্লোডোকাস, ব্রাকিওসরাস এবং পরে আর্জেন্টিনারাস। এরা এমন আকার ধারণ করেছিল যা আজও অবিশ্বাস্য মনে হয়। অন্য তৃণভোজী ডাইনোসরেরা আবার ভিন্ন কৌশল গ্রহণ করেছিল। স্টেগোসর পিঠে বড় বড় প্লেট এবং লেজে ধারালো কাঁটা তৈরি করেছিল। অ্যাকটাইলোসার শক্ত হাড়ের বর্মে নিজের শরীরকে ঢেকে ফেলেছিল। হ্যাড্রোসার্স বিশাল পাল গঠন করে সংখ্যার জোরে শিকারীদের মোকাবেলা করত। লক্ষ কোটি বছরের নীরবতা ভেঙে প্রাগৈতিহাসিক পৃথিবীর বুক চিরে তখন শক্তিশালী শিকারীর দল। ডাইনোসরদের এই বাস্তুতন্ত্র যত জটিল ও বৈচিত্র্যময় হয়েছে, মাংসাশী শিকারীরাও সময়ের সাথে সাথে তত উন্নত, তত নিখুঁত হয়ে উঠেছে। ট্রায়াসিক আর আদি জুরাসিকের প্রথম দিকের শিকারীরা ছিল ছোট আর ক্ষিপ্র, কিন্তু প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তনের চাকা যত ঘুরেছে, শিকারীরা তত বড়, শক্তিশালী আর বিশেষায়িত ঘাতকে পরিণত হয়েছে। কেউ বেছে নিয়েছিল ঝড়ের গতি, কেউ বা পেশির প্রচণ্ড শক্তি, কেউ একা একা ছায়া হয়ে ওত পেতে থাকত, আবার কেউ বা দল বেঁধে করত নিখুঁত কৌশলে শিকার। জুরাসিক যুগের উত্তর আমেরিকার অরণ্যে তখন রাজত্ব করত অ্যালোসরাস। তার সেই শক্তিশালী চোয়াল আর করাতের মতো ধারালো দাঁত দিয়ে সে নিজের চেয়ে কয়েক গুণ বড় তৃণভোজী দানবদেরও মাটিতে নামিয়ে আনত। কিন্তু সময় তো থমকে থাকে না। জুরাসিক পেরিয়ে পৃথিবী যখন পা রাখল ক্রিটেশিয়াস যুগে, তখন মঞ্চে এলো আরও বেশি সংহারক রূপ। আফ্রিকার বিস্তীর্ণ মরু ও অরণ্য শাসন করতে শুরু করল হাঙরের মতো দাঁতওয়ালা কাচারোডন্টোসরাস। দক্ষিণ আমেরিকার বুকে ত্রাস হয়ে আবির্ভূত হল বিশাল আকৃতির গিগানোটোসরাস। আর এই শিকারের মহাকাব্যের শেষ মুকুটটি পড়ার জন্য বিবর্তন তৈরি করল প্রকৃতির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টিকে, টাইরানোসরাস রেক্স। টি-রেক্স শুধু আকারে বড় ছিল না, সে ছিল বিবর্তনের তৈরি এক নিখুঁত কিলিং মেশিন। তার দূরবীন সদৃশ চোখ বহুদূরের শিকারকে নিশানা করত,
তার ঘাড়ের পেশি চূর্ণ করে দিতে পারত যে কোনো হাড়, আর তার ভারী কঙ্কালটি শক্তি ও গতিশীলতার এক অবিশ্বাস্য ভারসাম্য ধরে রাখত। খাদ্য শৃঙ্খলের একেবারে চূড়ায় দাঁড়িয়ে তারা যেন ঘোষণা করেছিল, তারাই এই পৃথিবীর শেষ কথা। কিন্তু প্রকৃতির এই গ্র্যান্ড থিয়েটার হঠাৎ করেই এক মহাপ্রলয়ের মুখোমুখি হলো। আজ থেকে ঠিক 6,60,00,000 বছর আগে, 6 কোটি বছরের কিছু আগে, ক্রিটেশিয়াস যুগের একদম শেষ লগ্নে আকাশ থেকে নেমে এলো এক মহাজাগতিক অভিশাপ। হঠাৎ করেই আকাশের বুক চিরে এক বিশাল গ্রহাণু, অ্যাস্ট্রয়েড, আছড়ে পড়ল আজকের মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে। সেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পুরো গোলক। মুহূর্তের মধ্যে সৃষ্টি হলো 1000 ফুট উঁচু সুনামি, চারদিকে ছড়িয়ে পড়ল গলিত পাথরের বৃষ্টি। আকাশ থেকে গেল কালো ছাই আর সালফারের চাদরে। বছরের পর বছর সূর্যের আলো পৌঁছালো না পৃথিবীতে, নেমে এলো এক অন্তহীন পারমাণবিক শীতকাল, ইম্প্যাক্ট উইন্টার। যে অশেষ ক্ষুধা আর বিশাল শরীর নিয়ে ডাইনোসরেরা পুরো মহাদেশের ভূদৃশ্য পাল্টে দিয়েছিল, সূর্যের আলো না থাকায় গাছপালা মরে যাওয়ার পর সেই বিশাল শরীরই তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। না পেয়ে খাবার, না পেয়ে সূর্যের ওম, একে একে বিদায় নিল টি-রেক্স, বিদায় নিল ত্রাসের রাজত্ব করা সেরাকপোশিয়ানরা। 16 কোটি বছরেরও বেশি সময় ধরে যে পৃথিবী ডাইনোসরদের পায়ের নিচে কাঁপত, সেই পৃথিবী স্তব্ধ হয়ে গেল। 6.5 কোটি বছর আগের সেই মহাবিলুপ্তির মাস এক্সটিংশন পর ধূলিঝড় শান্ত হলে দেখা গেল, দাপুটে দানবদের সবাই শেষ হয়ে গেছে। শুধু ডাইনোসরদের একটা ছোট ডাল, যারা ডানায় ভর দিয়ে উঠতে শিখেছিল, পাখি, আর মাটির নিচে লুকিয়ে থাকা ক্ষুদ্র কিছু স্তন্যপায়ী প্রাণী টিকে রইল এক নতুন পৃথিবীর ভোর দেখার জন্য। আর এভাবেই সমাপ্তি ঘটল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এক রাজত্বের।